আজকে লেকচার 15 শুরু করব। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে একটা স্পেশাল ফিচার। ঠিক আছে, যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখেছিলাম, সো ওইটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পার্সপেক্টিভ থেকে কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখছিলাম, যে এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স। আজকে বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরেকটা স্পেশাল, এটা আমরা ফিচার বলছি কারণ হচ্ছে এটা স্পেশাল ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, সো হুইচ ইজ কল্ড এক্সেপশন। ঠিক আছে, সো এক্সেপশন কি এবং এক্সেপশন কিভাবে হ্যান্ডেল করতে হয়, এই জিনিসটাই মূলত হচ্ছে আমাদের এই লেকচারের উদ্দেশ্য। সো ফার্স্টে আমরা যদি দেখার চেষ্টা করি এক্সেপশন কি আসলে। ঠিক আছে, এক্সেপশন কাকে বলছি। সরি, সো এক্সেপশন হচ্ছে আমরা exceptions are runtime anomalies or unusual condition or problem। আচ্ছা, সো এখানে তিনটা কথা আমরা বলছি। ঠিক আছে, আমরা যখন প্রোগ্রাম এক্সিকিউশন করি, ঠিক আছে, সো এরকম কিছু আনইউজুয়াল কন্ডিশন হতে পারে বা প্রবলেম হতে পারে, ঠিক আছে, যার কারণে প্রোগ্রামটা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। মানে ওই অ্যাবনর্মাল কন্ডিশনের কারণে নর্মালি যেভাবে প্রোগ্রামটা রান করার কথা সেটা না হয়ে অ্যাব্রাপ্টলি প্রোগ্রামটা টার্মিনেট করতে পারে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল একটু পরে দেখাচ্ছি যে কখন এই জাতীয় সিচুয়েশন হতে পারে। সো এখানে বেশ কিছু কন্ডিশন এরকম বলা হচ্ছে যে ফর এক্সাম্পল ফার্স্ট ওয়ান ইজ ডিভাইড বাই জিরো। ঠিক আছে, সো আমরা জানি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা আসলে ভাগ করা যায় না। ঠিক আছে, সো এরকম যদি কোনো কন্ডিশন যদি হঠাৎ করে আপনার প্রোগ্রামের মধ্যে যদি হয়ে যায় যে আপনি একটা ডিভিশন করতে চাচ্ছেন, বাট আমার ডিনোমিনেটর যেটা সেটা হচ্ছে একটা জিরো। ঠিক আছে, সো দ্যাট মিনস আমরা ওই প্রোগ্রামটা আসলে সাকসেসফুলি তখন আর রান করতে পারবো না। ঠিক আছে, সো তখনই হচ্ছে এরকম একটা অ্যাবনর্মাল কন্ডিশন চলে আসতেছে। ঠিক আছে, যেটা হচ্ছে প্রোগ্রামটাকে নর্মাল যে এক্সিকিউশন ছিল সেটা আর করতে দেয় না। যেমন সেকেন্ড যে ইয়েটার কথা বলা হচ্ছে যে অ্যাক্সেস টু এন অ্যারে আউটসাইড অফ ইটস বাউন্ড। আচ্ছা, সো আমরা জানি নর্মালি অ্যারে ইন্ডেক্সিং নর্মালি 0 থেকে n-1, যদি n এলিমেন্টের একটা অ্যারে যদি হয়ে থাকে তাহলে তার ইন্ডেক্সিং গুলো হয় 0 থেকে n-1 পর্যন্ত। এখন ফর এক্সাম্পল আপনি যখন কাজ করতেছেন, অ্যারের বিভিন্ন প্রসেসিং করতেছেন, অ্যারের উপরে অ্যারে ইন্ডেক্স গুলো আপনি বাড়াচ্ছেন বা কমাচ্ছেন। এখন বাড়াতে বা কমাতে কমাতে একসময় এমন একটা সিচুয়েশন চলে আসলো যে 0-র বাইরে নেগেটিভ কোনো একটা ইন্ডেক্সিং এসে চলে গেল। অথবা যখন বাড়াচ্ছেন, বাড়াতে বাড়াতে তার ইন্ডেক্সিংটা দেখা যাচ্ছে তার সর্বোচ্চ যে লিমিট, মানে n-1 আমরা জানি। ঠিক আছে, এর সর্বোচ্চ বাউন্ড হচ্ছে n-1 পর্যন্ত। এখন আপনি এটা বাড়াতে বাড়াতে n তম ইন্ডেক্সে গিয়ে কাজ করার চেষ্টা করছেন। ঠিক আছে, তাহলে কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি n তম ইন্ডেক্সে কোনো কিছু পাবে না, বা n তম ইন্ডেক্সে কোনো ভ্যালু সেখানে রাখা পসিবল না, কারণ আমরা জানি ইন্ডেক্স হবেই হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, সো এই জাতীয় সিচুয়েশন। এছাড়া হতে পারে কি রানিং আউট অফ মেমোরি। মানে আমরা যখন প্রোগ্রাম এক্সিকিউশন করি, আমাদের প্রোগ্রামটা রান করে কিন্তু মেইন মেমোরিতে। আচ্ছা, সো এখন কোনো কারণে দেখা যাচ্ছে আপনার ওই পুরো সিস্টেমের মধ্যে আরো অন্যান্য যে সমস্ত প্রোগ্রামগুলো রান করতেছে, সেটার কারণে আপনার এই প্রোগ্রামটার জন্য যেই অ্যামাউন্টের মেমোরি দরকার সেই মেমোরিটা আর অ্যালোকেট করতে পারতেছে না অপারেটিং সিস্টেম। ঠিক আছে, বা আপনার এখানে যখন কাজ করতেছে এখানে এমন পরিমাণ মেমোরি আপনার এখানে অ্যালোকেট হচ্ছে। ঠিক আছে, মনে করেন আপনি একটা অ্যারে ডিফাইন করছেন 1000 এলিমেন্টের বা তারও বেশি। ঠিক আছে, এরকম ভাবে অনেকগুলা অবজেক্ট তৈরি করছেন, হান্ড্রেডস অফ অবজেক্ট একই সাথে তৈরি করা হচ্ছে, যেটা আসলে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণ মেমোরি একই সাথে কনজিউম করতেছে আপনার প্রোগ্রামটা। ঠিক আছে, সো তখন দেখা যাচ্ছে যে ওই সাফিসিয়েন্ট পরিমাণ মেমোরি আপনার অপারেটিং সিস্টেম এই প্রোগ্রামটা রান করার জন্য দিতে পারছে না। আচ্ছা, তখন এরকম একটা প্রবলেম তৈরি হতে পারে যে রানিং আউট অফ মেমোরি অথবা রানিং আউট অফ ডিস্ক স্পেস। একই রকম সেকেন্ডারি স্পেসের মধ্যে আপনি যদি রাইট যদি করতে যান, সেখানে যদি সাফিসিয়েন্ট মেমোরি যদি না থাকে তাহলে সেখানে এরকম প্রবলেম অ্যারাইজ করতে পারে, রানিং আউট অফ ডিস্ক স্পেস। ঠিক আছে, সো এই ধরনের কারণে প্রোগ্রামটা নরমালি যেভাবে এক্সিকিউট করার কথা, যে সেই প্রোগ্রামের নরমাল যে এক্সিকিউশন ফ্লোটা সেটা সে আর ধরে রাখতে পারে না। দেখা যায় যে অ্যাব্রাপ্টলি সে বের হয়ে আসতে হয়।
কোন একটা এরর দিয়ে সে প্রোগ্রামটা থেকে সাথে সাথে বের হয়ে চলে আসে। প্রোগ্রামের পরবর্তী যে এক্সিকিউশন গুলো সেগুলো শেয়ার করতে পারে না। সো এই যে রান টাইমে যে অ্যানোমালিস গুলো হয় বা আনইউজুয়াল যে কন্ডিশন গুলো হয় বা যে প্রবলেমটা অকার করে, এটাকে আমরা বলি হচ্ছে এক্সেপশন। ঠিক আছে? যার কারণে প্রোগ্রামের নরমাল যে এক্সিকিউশন ফ্লোটা সেটা সে করতে পারে না, সে বের হয়ে চলে আসতে হয় প্রোগ্রাম থেকে। সো এই এক্সেপশনাল কন্ডিশন গুলো যাতে না হয় বা যদি হয়ে থাকে, যেহেতু প্রোগ্রাম এই জাতীয় প্রবলেম যদি হয় তাহলে সে হচ্ছে প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারে না, বের হয়ে চলে আসে। সো এই বের যাতে সে হতে না পারে বা এই জাতীয় এরোনিয়াস বা অ্যানোমালিস যেগুলো আছে সেগুলোকে আমরা যাতে ক্যাচ করতে পারি এবং সেই অনুযায়ী কোনো একটা ব্যবস্থা নিতে পারি, সেই প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। যেমন এখানে এক্সেপশনের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে খুব সিম্পলি আমরা ডিভাইড বাই জিরো এই প্রবলেমটা আসলে এখানে দেখার চেষ্টা করতেছি। ছোট্ট একটা কোড, যে আমার দুইটা ভেরিয়েবল আছে, একটা আই আর একটা রেজাল্ট। সো এইখানে কিছুই না, রেজাল্টে এসে আমরা কি করতেছি 100 ডিভাইডেড বাই আই। সো আই এই জিনিসটাকে আমি যদি এইভাবে 100 কে যদি আই দ্বারা যদি ডিভাইড করার চেষ্টা করি, বেসিক্যালি আমি আই এর ভিতরে ভ্যালু আছে হচ্ছে 0। সো 100 কে আমি 0 দ্বারা ভাগ করার চেষ্টা করছি। ঠিক আছে? সো বেসিক্যালি আমরা জানি যে এরকম কোনো ডিভিশন পসিবল না। ঠিক আছে? কেননা এরকম যে ইয়েটা আমরা এটাকে বলি হচ্ছে অসংজ্ঞায়িত, ইনফিনিটিও না। আমরা বিভিন্ন জায়গায় দেখে আসছি যে রেজাল্টটা দেখায় যে ইনফিনিটি, বেসিক্যালি এটা ইনফিনিটিও না, এটা অসংজ্ঞায়িত। ঠিক আছে? মানে এরকম কোনো কিছু হওয়া পসিবল না। এখন এরকম একটা জিনিস যদি আমরা অ্যাকচুয়ালি রান করার চেষ্টা করি, কোডে যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে কি ঘটনাটা ঘটে আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কোন জিনিসটাকে এখানে প্রসেস করার চেষ্টা করছি। সো আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করছি। সো আমার কোড ব্লকসের উইন্ডো দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, সো এই ছোট্ট প্রোগ্রামটা এখানে রান করার চেষ্টা করছি। ঠিক আছে? সো প্রোগ্রামটার মধ্যে কি আছে আমি মনে হয় ডিসক্রাইব করার দরকার হবে না। সো এখানে জাস্ট একটা দুইটা ভেরিয়েবল, এই হচ্ছে আমার মেইন স্টেটমেন্ট, আর এটার আগে একটা প্রিন্ট স্টেটমেন্ট, পরে একটা প্রিন্ট স্টেটমেন্ট। সো কি ঘটনা ঘটে আমরা সেখান থেকে একটু দেখার চেষ্টা করি। সো আমি প্রোগ্রামটাকে বিল্ড করি। সো বিল্ডে কোনো প্রবলেম নাই, কোনো এরর, কোনো ওয়ার্নিং কিছুই নেই। সো এটাকে এখন রান করছি। সো রান যখনই করছি, সো আমার ব্ল্যাক উইন্ডোতে দেখেন বিফোর এক্সেপশন। ঠিক আছে? এরকম একটা জিনিস আসছে, আর এখানে সাথে সাথে একটা প্রোগ্রামটাকে মানে আমার পুরো কোড বক্স যেটা ছিল সেখান থেকে সে একটা এরর প্রডিউস করে ফেলছে দেখেন। ঠিক আছে? প্রবলেম কজ দ্য প্রোগ্রাম টু স্টপ ওয়ার্কিং কারেক্টলি, উইন্ডোজ উইল ক্লোজ দ্য প্রোগ্রাম অ্যান্ড নোটিফাই ইউ ইফ এ সলিউশন ইজ অ্যাভেলেবল। ঠিক আছে? সো নর্মালি আমরা যখন প্রোগ্রাম সাকসেসফুলি এক্সিকিউশন করি, আচ্ছা আমি আরেকটু চেঞ্জ করে দেখাই প্রোগ্রামটা, তাহলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ফর এক্সাম্পল 100/10, এখন কোনো প্রবলেম নাই, আমি এটাকে রান করি। ঠিক আছে? কিছু আউটপুটও দেই নেই, জাস্ট প্রোগ্রামটাকে রান করলাম। বিফোর এক্সেপশন, আফটার এক্সেপশন, যে প্রসেস রিটার্ন 0, এক্সিকিউশন টাইম সামথিং সামথিং, প্রেস এনি কি টু কন্টিনিউ। এরকম একটা জিনিস হচ্ছে আমার প্রোগ্রামটা সাকসেসফুলি রান করার কারণে আমি এখানে আউটপুট পেয়েছি। ঠিক আছে? এবং এখানে পেয়েছি যে এক্সিকিউটিং এই প্রোগ্রামটা এরকম কিছু ইনফরমেশন। ওকে, সো এটা একটু খেয়াল রাখি যে আমাদের এখানে আউটপুটটা কি দিয়েছে। সো আমি এখান থেকে বের হয়ে এই যে সাথে সাথে প্রসেস টার্মিনেটেড উইথ স্ট্যাটাস 0, নর্মালি আমরা সাকসেসফুল যখন হয় তখন এই রেজাল্টটা পাই। আর এটাকে আমি এখন ডিভাইডেড বাই আই, এটা আমি করে দিলাম। এটা করে এখন প্রোগ্রামটাকে বিল্ড করি এবং রান করি। ঠিক আছে? সাথে সাথে দেখেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমার টেস্ট ডট ইএক্সি হ্যাজ স্টপড ওয়ার্কিং, এরকম একটা নোটিফিকেশন আমাকে দিচ্ছে। আর এখানেও প্রোগ্রামটা এক্সিকিউট করছে কতটুকু পর্যন্ত, বিফোর এক্সেপশন। ঠিক আছে? এখানে চলে আসি এখন, বিফোর এক্সেপশনটা আসলে কোথায়, এই স্টেটমেন্টটা ছিল কোথায়, এই যে ডিভাইড বাই 0, এই এক্সিকিউশনটা হওয়ার আগে, মানে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করার আগের স্টেটমেন্টটা ছিল হচ্ছে বিফোর এক্সেপশন। সো এইখানে এসে সে প্রবলেমটা তৈরি করলো বা প্রবলেমটা তৈরি হলো, তারপরেই কিন্তু সে আর আসতে পারে নাই, মানে সেই প্রিন্ট স্টেটমেন্ট আর এক্সিকিউট করতে পারেনি।
আফটার এক্সেপশন আমরা আমাদের এই ব্ল্যাক উইন্ডোটাতে কিন্তু পাচ্ছি না, এবং সাথে সাথে আরেকটা জিনিস পাচ্ছি যে কেন প্রবলেমটা যে এনকাউন্টার করছে এটার কারণে প্রবলেম মানে প্রোগ্রামটা আর ফার্দার এক্সিকিউট করতে পারেনি এবং এখানেই সেই স্টপ হয়ে গেছে। আচ্ছা, এবং সেই নোটিফিকেশন আমাকে দিচ্ছে যে এই প্রোগ্রামটা ওয়ার্কিং স্টপ করে দিয়েছে। সো আমি এখন ক্লোজ করি। সো এখন দেখেন সেইখান থেকে বের হয়ে আসছে প্রসেস রিটার্ন 255, একটা পার্টিকুলার স্ট্যাটাস কোড আমাকে দিচ্ছে যেটা এর আগে দিয়েছিল 0, ঠিক আছে, এবং এক্সিকিউশন টাইমটা আমাকে বলছে। আর বিফোর এক্সেপশন, এরপরে যে আফটার যে এক্সেপশন ছিল এটা কিন্তু সে আর প্রিন্ট করতে পারেনি, ঠিক আছে। সো আমি এখন এখান থেকে বের হয়ে আসি। এখানে দেখেন এই যে প্রসেস টার্মিনেটেড উইথ স্ট্যাটাস 255, ঠিক আছে, যেটা আগে ছিল হচ্ছে 0 দিয়ে। ওকে, সো এই যে অ্যাবনর্মাল কন্ডিশনটা যেটার ফলে সে সাকসেসফুলি প্রোগ্রামটাকে আর এক্সিকিউট করতে পারে নাই, মানে এইখানে যখন প্রোগ্রামটা প্রবলেম হয়েছে এরপরে যত এক্সিকিউশন লাইনে থাকুক না কেন বেসিক্যালি সে আর এক্সিকিউট করতে পারবে না। এবং এই যে এররনিয়াস সিচুয়েশনটা এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সেপশন। ওকে, আর এই প্রবলেমটাকে আমরা যদি প্রসেস করতে চাই, প্রসেস করার মেকানিজমটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। সো বেসিক্যালি হ্যান্ডলিং নাম এটাই বেটার। সো দিস ইজ বেসিক্যালি যে এক্সেপশন কিভাবে হয় সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে বোঝার চেষ্টা করছি। আমি আশা করছি এটুকু সবাই বুঝতে পেরেছেন যে এক্সেপশন বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি, ঠিক আছে। সো এক্সেপশন যদি আমরা বুঝতে পারি যে প্রবলেমটা আসলে কি বা কিভাবে প্রবলেমটা অ্যারাইজ করতে পারে, আচ্ছা, সেটা যদি বোঝা যায় তাহলে হচ্ছে সলিউশন অ্যাপ্রোচটা কি সেটাতে আমরা যেতে পারবো আসলে, ঠিক আছে। সো এক্সেপশন বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে এই জাতীয় সিচুয়েশনটা, যেরকম একটা পার্টিকুলার প্রবলেম আমি এখানে দেখালাম যে ডিভাইড বাই 0, আচ্ছা, এছাড়াও বিভিন্ন কারণে এরকম প্রবলেম হতে পারে। আপনি যখন প্রোগ্রাম রান করতেছেন তখন বিভিন্ন ধরনের অ্যানোমালিস তৈরি হতে পারে যেটা নর্মালি প্রোগ্রাম এক্সিকিউশনের ফ্লোটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে, বা প্রোগ্রামটা সাকসেসফুলি আর ফার্দার প্রসিড করতে পারে না। সো এক্সেপশন যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা চলে আসবো হচ্ছে এক্সেপশনটাকে কিভাবে এখন আমরা হ্যান্ডেল করতে পারি বা প্রসেস করতে পারি। সো এক্সেপশন হ্যান্ডলিং আমাদের এই পারপাসে ব্যবহৃত হচ্ছে। সো এক্সেপশন হ্যান্ডলিং ইজ ডিজাইন টু প্রোভাইড এ স্ট্রাকচার্ড মিনস by which your program can কথা handle ভেজে ভেজে আসছে মেবি, শোনা যাচ্ছে কথা? একটু বেজে বেজে যাচ্ছে স্যার। আচ্ছা, সো নেটওয়ার্ক কানেক্টিভিটি প্রবলেম মনে হচ্ছে। স্যার এখন ঠিক আছে। এখন ঠিক আছে, ওকে। সো এক্সেপশন হ্যান্ডলিংটাকে আমরা বলতেছি হচ্ছে যে এক্সেপশনটাকে আমরা কিভাবে প্রসেস করতে পারি যাতে করে আমার প্রোগ্রামটা অ্যাবনর্মাল কন্ডিশনটাকে ওভারকাম করে আসতে পারে, বা প্রোগ্রামটা যাতে অ্যাব্রাপ্টলি যাতে তার এক্সিকিউশনটাকে স্টপ করে না দেয়, ঠিক আছে। সো সেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। সো এক্সেপশন হ্যান্ডলিং ইজ ডিজাইনড টু প্রোভাইড এ স্ট্রাকচার্ড মিনস by which your program can handle abnormal events. আচ্ছা, আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার যে অ্যাবনর্মাল কন্ডিশনটাকে কিভাবে আমি হ্যান্ডেল করতে পারবো সেই জন্যই হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। আচ্ছা, সো এটা হচ্ছে প্রথম কথা যে এক্সেপশন কি, এক্সেপশন হ্যান্ডলিং কি। আচ্ছা, সো এক্সেপশন হচ্ছে এরনিয়াস সিচুয়েশনগুলো যেটা প্রোগ্রামটাকে হচ্ছে অ্যাবনর্মালি ক্লোজ করে দেয় বা আমার এক্সিকিউশনটাকে স্টপ করে দেয়, আর সেটাকে যাতে আমরা প্রসেস করতে পারি যাতে করে আমার প্রোগ্রামটা অ্যাবনর্মালি এক্সিকিউশন স্টপ না করে, সেজন্য হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিংটা। আর সি প্লাস প্লাসের মধ্যে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য হচ্ছে তিনটে কিওয়ার্ড ইম্পর্টেন্ট, বা তিনটে কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে আমরা এক্সেপশন হ্যান্ডলিংটাকে প্রসেস করি। সো ফার্স্ট ওয়ান ইজ ট্রাই, সেকেন্ড ওয়ান ইজ ক্যাচ, এন্ড থার্ড ওয়ান ইজ থ্রো। ট্রাই, ক্যাচ অ্যান্ড থ্রো, এই তিনটে কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমাদের টোটাল এক্সেপশন হ্যান্ডলিং এর প্রসিডিউরটা হয়ে থাকে। এখন তারা কিভাবে এই এক্সেপশনটা হ্যান্ডেল করে এই তিনটা কিওয়ার্ডের মাধ্যমে আমরা একে একে সেটা দেখার চেষ্টা করি। সো দ্য প্রোগ্রাম স্টেটমেন্টস দ্যাট ইউ ওয়ান্ট টু মনিটর ফর এক্সেপশনস, আচ্ছা, মানে সহজ কথায় যেখানে এক্সেপশন হতে পারে বলে আমি ধারণা করতেছি, ঠিক আছে, যেই লাইনগুলোর জন্য বা যেই স্টেটমেন্টগুলোর জন্য আমার এই প্রোগ্রামটাতে এক্সেপশন হতে পারে বলে আমি মনে করি, সেই প্রোগ্রাম লাইনগুলো বা সেই স্টেটমেন্টগুলো থাকবে হচ্ছে আমার ট্রাই ব্লকে, ঠিক আছে। সো ওয়ান সেকেন্ড, প্রথমে বলছিলাম যে তিনটা কিওয়ার্ড, ঠিক আছে, সো এখানে আমরা বলতেছি হচ্ছে ট্রাই ব্লক।
সো ট্রাই কিওয়ার্ডটা ব্যবহার করব আমি, কিন্তু সেটা একটা ব্লক আকারে থাকবে। আর ব্লক মানে কি? ব্লক মানে হচ্ছে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দুইটা সেকেন্ড ব্র্যাকেট যদি ইউজ করি কোনো একটা পার্টিকুলার কয়েকটা স্টেটমেন্টের জন্য, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে একটা ব্লক। ওই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যবর্তী অংশে যারা আছে বা যে লাইন অফ স্টেটমেন্ট গুলো আছে তাদেরকে আমরা বলি হচ্ছে একটা ব্লক। ঠিক আছে, সো এরকম একটা ব্লক আমি নির্ধারণ করতেছি, যেটাকে বলতেছি হচ্ছে ট্রাই ব্লক। সো ট্রাই ব্লকের মধ্যে আমরা রাখবো হচ্ছে সেই সব স্টেটমেন্ট গুলো যেখানে আমার হয়তো প্রোগ্রামের মধ্যে কিছু এরোনিয়াস সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, যার কারণে প্রোগ্রামটা অ্যাব্রাপ্টলি বের হয়ে চলে আসতে পারে প্রোগ্রাম থেকে। সো ওই স্টেটমেন্ট গুলোকে আমরা রাখবো হচ্ছে ট্রাই ব্লকের মধ্যে। If an exception occurs within the try block, it is thrown. সো এক্সেপশনটা যদি অকার করে, মানে ওই এরোনিয়াস বা অ্যাবনর্মাল সিচুয়েশনটা যদি কোনো লাইন অফ স্টেটমেন্ট যদি এক্সিকিউশন করে, তাহলে মূলত হচ্ছে একটা এক্সেপশন হয়ে গেল। আচ্ছা, সো এই এক্সেপশন হয়ে যাওয়ার ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে, এটাকে আমরা থ্রো করতেছি। ঠিক আছে, সো ইফ এন এক্সেপশন অকার্স উইদিন দ্য ট্রাই ব্লক, ইট ইজ থ্রোন। ঠিক আছে, সো এটা আমরা থ্রো কিওয়ার্ডের মাধ্যমে থ্রো করব। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে থ্রো কিওয়ার্ডের কাজ। যখনই এক্সেপশনটা হবে তখনই সেটাকে আমরা থ্রো করব ইউজিং থ্রো কিওয়ার্ড। ওকে, এখানে আমরা আরেকটু ইনফরমেশনও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি যে ফাংশনস কল্ড ফ্রম উইদিন এ ট্রাই ব্লক মে অলসো থ্রো অ্যান এক্সেপশন। ঠিক আছে, সো ট্রাই ব্লক থেকে আমরা যদি কোনো ফাংশনকে যদি কল করি, সেখানেও আমাদের এক্সেপশন হতে পারে বা এক্সেপশন থ্রো করতে পারে। আর লাস্টলি, if the exception is caught, then the exception is caught basically and processed. So যখনই হচ্ছে আমরা থ্রো করলাম, মানে থ্রো এর জিনিসটাকে আমরা ক্যাচ করব বেসিক্যালি। এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা ট্রাই ব্লকের মধ্যে রাখলাম কাকে এক্সেপশন হতে পারে, যখন এক্সেপশন হলো সেটাকে থ্রো করলাম থ্রো কিওয়ার্ডের মাধ্যমে, আর যখনই সেটা থ্রো করলাম সেটা ক্যাচ করবে বা প্রসেস করবে ক্যাচ ব্লক। ওকে, so the exception is caught using the catch. ওকে, সো ক্যাচ কিওয়ার্ডের মাধ্যমে, বা দেখবো এটা মূলত হচ্ছে একটা ফাংশন। সো সেই ফাংশনের মাধ্যমে হচ্ছে এটাকে আমরা প্রসেস করার চেষ্টা করি। সো এই অংশটা বা এই স্লাইডটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আমার ধারণা আমরা বুঝতে পেরেছি তিনটা কিওয়ার্ড, একটা হচ্ছে ট্রাই, দেন ক্যাচ এন্ড থ্রো। সো ট্রাই এর মধ্যে থাকবে হচ্ছে যেখানে আমাদের প্রবলেম হতে পারে বা এক্সেপশন হতে পারে সেই কোডটা, আর যদি হয় তাহলে ব্যবহার করব হচ্ছে থ্রো কিওয়ার্ডটা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সেপশনটা থ্রো করবে, আর সেটাকে প্রসেস করব হচ্ছে ক্যাচ ব্লকের মধ্যে। সো জেনারেল স্ট্রাকচার যে কিভাবে এটা হতে পারে। সো যে ট্রাই, যেটা বললাম যে ট্রাই ব্লক, সো সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রাই ব্লক। সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়ার আগ পর্যন্ত এই পুরোটা মিলে হচ্ছে ট্রাই ব্লক, যেখানে হচ্ছে আমার সিকোয়েন্স অফ স্টেটমেন্ট থাকবে পসিবল, যেখানে হচ্ছে আমার এরোনিয়াস কোড এক্সিকিউশন হতে পারে। আর ট্রাই ব্লকটা শেষ হওয়ার পরে আমার একে একে মানে এক বা একাধিক ক্যাচ ব্লক থাকতে পারে। আচ্ছা, সো বেসিক্যালি ক্যাচ ব্লক একটা ফাংশনের মতো। ফার্স্ট ব্র্যাকেট ভিতরে আমরা হয়তো কিছু প্যারামিটার স্পেসিফাই করি, প্যারামিটারগুলো মূলত এক এক ধরনের এক্সেপশনকে ইন্ডিকেট করে। ঠিক আছে, যে কোন টাইপের এক্সেপশন হলো। সো আমার এই ট্রাই ব্লকের মধ্যে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের এক্সেপশন হতে পারে। জাস্ট কয়েকটা এক্সাম্পল কেস আমরা ফার্স্টে এক্সাম্পল হিসেবে বলে আসছিলাম। সো একই ব্লকের মধ্যে, মানে ফর এক্সাম্পল এই যে ট্রাই ব্লকটার কথা বলছি, এই ট্রাই ব্লকটার মধ্যে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের এক্সেপশন হতে পারে। তাহলে প্রত্যেকটা তো আমাকে হ্যান্ডেল করতে হবে বা প্রসেস করতে হবে। সো একটা ক্যাচ ব্লক দিয়ে কিন্তু একটা পার্টিকুলার টাইপের এক্সেপশনকে আমি হ্যান্ডেল করতে পারবো। যেমন এখানে বোঝানোই হচ্ছে যে টাইপ 1, টাইপ 1 বলতে হচ্ছে যে একটা পার্টিকুলার টাইপের এক্সেপশন, এটা যদি হয়ে থাকে তাহলে সেটার জন্য করসপন্ডিং আর্গুমেন্ট বা প্যারামিটার আমরা পাস করতেছি। সো সেটা দিয়ে হচ্ছে ওই পার্টিকুলার টাইপের এক্সেপশনটা হ্যান্ডেল করার জন্য যে কোডটা সেটা থাকবে হচ্ছে এই ক্যাচ ব্লকের মধ্যে। সরি। সো এইভাবে আমার যতগুলা ক্যাচ ব্লক এখানে ডিফাইন করা প্রয়োজন, বা যত ধরনের
অ্যাবনরমাল কন্ডিশন এখানে হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে বা আমি বুঝতে পারতেছি। তার করসপন্ডিং ক্যাচ ব্লকগুলো হচ্ছে একে, একে আমি ডিফাইন করে যাব এই ট্রাই ব্লকটা শেষ হওয়ার পরে। তো প্রত্যেকটা ক্যাচ ব্লক দেখতে সিমিলার টাইপ, যে একটা পার্টিকুলার এক্সেপশন টাইপ নেবে, ওই টাইপের একটা প্যারামিটার সে নেবে, তারপরে সেখানে সেই অনুযায়ী সে প্রসেসিং করার চেষ্টা করবে। সো একটা ট্রাইয়ের এগেনস্টে এক বা একাধিক ক্যাচ ব্লক থাকতে পারে। সো এই জিনিসটা আমরা এখানে বলার চেষ্টা করতেছি যে when an exception is thrown it is caught by its corresponding catch statement। ঠিক আছে, সো এইটুকু ইম্পর্টেন্ট, ইট ইজ caught by its corresponding catch statement। ঠিক আছে, মানে ওই পার্টিকুলার এক্সেপশনটা যদি হয়ে থাকে তাহলেই কিন্তু তার যে ক্যাচ স্টেটমেন্টটা আছে সেটা কাজ করবে। বাট এখানে যদি এরকম হয়ে থাকে যে আপনি এমন অনেকগুলো ক্যাচ স্টেটমেন্ট দিয়ে রেখেছেন, বাট ওই ট্রাই ব্লকের মধ্যে এমন একটা এক্সেপশন হয়েছে, সেটার জন্য যে করসপন্ডিং এক্সেপশনটা ক্যাচ স্টেটমেন্টটা সেটা ডিফাইন করা নাই, তাহলে কিন্তু আপনার কোনো ক্যাচ স্টেটমেন্টই অ্যাকচুয়ালি এক্সিকিউশন হবে না। ঠিক আছে, মানে প্রোগ্রাম আবার অ্যাব্রাপ্টলি প্রোগ্রাম থেকে টার্মিনেট করবে। সো শুধুমাত্র করসপন্ডিং ক্যাচ স্টেটমেন্টেই হচ্ছে ওই পার্টিকুলার এক্সেপশনটা ক্যাচ করা যাবে। ঠিক আছে, অন্য কোনোটা তার জন্য কাজ করবে না। সো দেয়ার ক্যান বি মোর দেন ওয়ান ক্যাচ স্টেটমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ এ ট্রাই, যেটা একটু আগে বললাম যে একটা ট্রাইয়ের এগেইনস্টে অনেকগুলো ক্যাচ স্টেটমেন্ট থাকতে পারে। স্যার এটা কি অনেকটা সুইচ কেস টাইপের? আসতেছি, ওকে। সো এটা বুঝিয়ে বলতেছি যে খুবই ভালোভাবে, তার মানে হচ্ছে আমরা কিছুটা বুঝতে পেরেছি যে হ্যাঁ, আমরা নর্মালি তো এই কাজটা তো ইফ এলস বা সুইচ কেস দিয়েও করে ফেলতে পারি, তাই না? বাট ব্যাপারটা এরকম নয়। সো আমি স্লাইডটা করে নিই, তাহলে ওইটা আমি আবার একটু ক্লিয়ার করব যে কোন ক্ষেত্রে আমরা এটাকে বলছি। সো there can be more than one catch statement associated with a try, which catch statement is used is determined by the type of exception। ঠিক আছে, যে আমি কোন টাইপের এক্সেপশনটা হলো সেটা সাপেক্ষে হচ্ছে তার করসপন্ডিং ক্যাচ স্টেটমেন্টটা কাজ করবে। সো যেটা বললাম যে একই ট্রাই ব্লকের মধ্যে বিভিন্ন কারণে এক্সেপশন হতে পারে, সো প্রত্যেকটার জন্য আমার ক্যাচ স্টেটমেন্ট থাকা লাগবে বা থাকে। ঠিক আছে, আমরা রাখবো। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যেহেতু কোড করছি, সো আমি হচ্ছে যত ধরনের পসিবল কন্ডিশন হতে পারে তার করসপন্ডিং ক্যাচ স্টেটমেন্ট গুলো রাখার চেষ্টা করব। সো ইফ দ্য ডাটা টাইপ স্পেসিফাইড বাই এ ক্যাচ ম্যাচেস দ্যাট অফ দ্য এক্সেপশন, ঠিক আছে, মানে কোনটার সাথে যদি ম্যাচ করে, দেন দ্যাট ক্যাচ স্টেটমেন্ট ইজ এক্সিকিউটেড অ্যান্ড অল আদার্স আর বাইপাসড। ঠিক আছে, সো আমার মনে হয় এটা ক্লিয়ার। যখন একটা ক্যাচ স্টেটমেন্ট আমার ম্যাচ করলো যে এক্সেপশনটা হয়েছে, সেই অনুযায়ী যদি একটা ক্যাচ স্টেটমেন্ট ম্যাচ করে, তাহলে সাথে সাথেই সেটার জন্য সে এক্সিকিউশন চলে যাবে। মানে ওই পার্টিকুলার ক্যাচ স্টেটমেন্টের ভিতরে বা ক্যাচ ব্লকের ভিতরে যে স্টেটমেন্টগুলো আছে সেটার জন্য সে এক্সিকিউশন করতে চলে যাবে। আর যতগুলো ক্যাচ স্টেটমেন্ট বা ক্যাচ ব্লক আছে সবগুলো অ্যাকচুয়ালি সে স্কিপ করবে বা বাইপাস করবে। ঠিক আছে, সো হোয়েন অ্যান এক্সেপশন ইজ কট, আর্গুমেন্ট উইল রিসিভ ইটস ভ্যালু, যেটা আমরা আগের স্লাইডটাতে দেখালাম যে এই যে পার্টিকুলার আর্গুমেন্টটা। ঠিক আছে, প্রত্যেকটা ক্যাচ ব্লকের সাথে দেখেন একটা করসপন্ডিং আর্গুমেন্ট আছে যে এটা কোন টাইপের এক্সেপশনটা হলো, এবং এটা দিয়ে ম্যাচ হবে যে অ্যাকচুয়ালি কোন টাইপের এক্সেপশনটা হয়েছে, সুতরাং আমার এখন কোন ক্যাচ ব্লকটা এক্সিকিউশন হবে। সো এই ক্যাচ ব্লকের যে আর্গুমেন্ট দেয়া আছে, আর্গুমেন্টের সাথে বা প্যারামিটারের সাথে যদি ম্যাচ করে, তাহলে হচ্ছে আমি ওই পার্টিকুলার ক্যাচ ব্লকটাকে এক্সিকিউশন করব। সো বোঝা যাচ্ছে, তাহলে এটা ডিটারমাইন করবো হচ্ছে যে আর্গুমেন্টের সাথে ম্যাচ করতেছে। সো এনি টাইপ অফ ডাটা মে বি কট ইনক্লুডিং ক্লাসেস দ্যাট ইউ ক্রিয়েট। সো আমার এই যে আর্গুমেন্টগুলোর কথা এখানে বললাম যে কি কি টাইপের এক্সেপশন হতে পারে বা কি কি ধরনের আর্গুমেন্ট আমি এখানে পাস করতে পারি। সো বলা হচ্ছে যে কোনো ধরনের আর্গুমেন্ট সেখানে আমি পাস করতে পারি, ইনক্লুডিং আমরা যে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ আমরা তৈরি করতেছি, মানে ক্লাস তৈরি করতেছি, আমরা চাইলে ওই ক্লাসকেও হচ্ছে অ্যাকচুয়ালি এক্সেপশনের আর্গুমেন্ট হিসেবে পাঠাতে পারবো। মানে এক্সেপশন ক্লাস তো পাঠাবো না, ক্লাসের অবজেক্টকে পাঠাবো। ঠিক আছে, সো একটা ক্লাসের অবজেক্টও এরকম ভাবে টাইপ প্যারামিটার হিসেবে যেতে পারে এক্সেপশনের টাইপ হিসেবে। ওকে, আচ্ছা এখন চলে আসি রাকিব যে কোয়েশ্চেনটা করেছে। ঠিক আছে, যে আমরা
এটা তো এরকম কাজ তো আমরা if else দিয়েও করতে পারি, যে ফর এক্সাম্পল এই লাইনটাকে যদি আমি ইসের মধ্যে রাখি, if এর মধ্যে যদি রাখি, ঠিক আছে, যে এরকম একটা ঘটনা যদি ঘটে, ঠিক আছে, if i মানে 100 ডিভাইডেড বাই i, সো এটা যদি আমরা করতে চাই, বেসিক্যালি প্রোগ্রামটা যখন এক্সিকিউশন হবে, ঠিক আছে, আমি কন্ডিশন চেক করতেছি যে এটা হচ্ছে কিনা, যদি হয় তাহলে হচ্ছে সে আর এক্সিকিউশন করবে না, স্টেটমেন্ট আর এক্সিকিউট করবে না, আদারওয়াইজ সে এক্সিকিউট করবে। সো এইটা একটা সিচুয়েশন। বাট আমরা যখন কাজ করতেছি, ফর এক্সাম্পল অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, ঠিক আছে, সো এই কাজটা কখন হবে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে, বা প্রসেস করতে করতে এই জাতীয় সিচুয়েশন যদি অ্যারাইজ করে, প্রোগ্রাম কিন্তু আর এক্সিকিউশন হবে না, প্রোগ্রাম টার্মিনেট করে ফেলবে, ঠিক আছে, যে সমস্ত এররগুলা প্রডিউস হতে পারে, ঠিক আছে। সো সেই জন্য হচ্ছে আমরা নর্মালি এই কাজগুলোকে এই ফিল্ডস বা সুইচের মাধ্যমে এক্সিকিউশন করতে পারি না, মানে প্রোগ্রামটা ওই স্টেটমেন্টটা যদি এক্সিকিউট করে, ঠিক আছে, তাহলে প্রোগ্রাম টার্মিনেট করবেই। সো প্রোগ্রামটাকে আর হচ্ছে ওইখান থেকে আমরা পরবর্তী যে সিকোয়েন্স অফ স্টেটমেন্ট আছে সেগুলোকে আর কোনোভাবে আর এক্সিকিউশন করাতে পারি না, ঠিক আছে। সো একই রকম ভাবে যে একটা যেটা বললাম যে একটা ট্রাই ব্লকের মধ্যে এরকম বিভিন্ন ধরনের এক্সেপশন হতে পারে, তাহলে আমি কত ধরনের এক্সেপশন এভাবে ডিফাইন করব, মানে এই ফিল্ডস এভাবে ডিফাইন করব। এই জন্য হচ্ছে পুরো জিনিসটাকে হ্যান্ডলিং করার জন্য হচ্ছে আলাদা একটা মেকানিজম ডিফাইন করা হয়েছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সেপশন এবং এক্সেপশন হ্যান্ডলিং, ঠিক আছে। সো যদি এক্সিকিউশন হয়ে যায়, যেমন এই ফিল্ডস এর ভিতরে আমরা যদি রাখি, এটা যদি এক্সিকিউশন যদি হয়, বেসিক্যালি তখনও প্রোগ্রাম টার্মিনেট করবে। বাট আমরা যদি এক্সেপশন হ্যান্ডলিং যদি করি, তাহলে সেটা অ্যাকচুয়ালি টার্মিনেট করবে না। ওই অংশে গিয়ে আমরা তখন ডিফাইন করব যে প্রোগ্রামটা এরকম যেহেতু একটা সিচুয়েশন এখানে অ্যারাইজ করছে বা এরকম একটা সিচুয়েশন এখানে আছে, সো এই জাতীয় ক্ষেত্রে সে কিভাবে কাজ করবে সেটা তখন আমরা ডিফাইন করে দিতে পারি, যেটা নর্মালি ইফ এলস এর ক্ষেত্রে পসিবল হবে না। সো এই কারণে হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং। I guess Rakib clear? জি স্যার। Okay. So এখন চলে আসি, যদি এক্সেপশন যদি থ্রো যদি না হয়, ঠিক আছে, যে আমার ট্রাই ব্লকের মধ্যে যে কোড আছে সেখানে আমার এক্সেপশন হওয়ার জন্য আমি কোড ডিফাইন করেছি বা সেখানে এক্সেপশন হওয়ার পসিবিলিটি ছিল, বাট কোনো ধরনের এক্সেপশন হয়নি, ওকে। সো সেক্ষেত্রে ইফ নো এক্সেপশন ইজ থ্রোন, দেন নো ক্যাচ স্টেটমেন্ট ইজ এক্সিকিউটেড, ওকে। সো ক্যাচ স্টেটমেন্ট কোনোটাই এক্সিকিউশন হবে না, নর্মাল প্রোগ্রাম যেভাবে ফ্লো করার কথা সেভাবে প্রোগ্রাম ফ্লোটা চলবে, ঠিক আছে, মানে একটাও ক্যাচ স্টেটমেন্ট এক্সিকিউশন হবে না, ঠিক আছে। আর যদি থ্রো করি, থ্রো করার জন্য আমার জেনারেল সিনট্যাক্সটা কি, থ্রো দেন হচ্ছে একটা পার্টিকুলার এক্সেপশন টাইপ, ঠিক আছে, একটা পার্টিকুলার এক্সেপশন টাইপ, সেটাকে আমরা থ্রো করব হচ্ছে ইউজিং দ্য থ্রো কিওয়ার্ড, ঠিক আছে। সো এখানে আমরা এটি ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে থ্রো জেনারেটস দ্য এক্সেপশন স্পেসিফাইড বাই দ্য এক্সেপশন। সো এখানে যে টাইপের এক্সেপশনটা দিচ্ছি সেই টাইপের সে এক্সেপশনটাকে জেনারেট করবে। সরি। So if this exception is to be caught, then throw must be executed either from within a try block itself or from any function called from within the try block, ঠিক আছে। সো যদি আমরা এই এক্সেপশনটাকে যদি চাই যে হ্যাঁ এটা ক্যাচ করবে, তাহলে এটাকে অবশ্যই দুইটা ফর্মে থাকতে হবে, যে এটা অবশ্যই একটা ট্রাই ব্লকের মধ্যে আমার লেখা আছে যেটাকে হচ্ছে আমরা এক্সিকিউট করেছি বা কল করেছি, অথবা একটা ফাংশন থেকে আমার এই এক্সেপশনটা তৈরি হয়েছে এবং ফাংশনটা একটা ট্রাই ব্লকের মধ্যে আছে, ঠিক আছে। মানে ট্রাই ব্লকের মধ্যে ডিরেক্টলি সেটা থাকতে পারে, অথবা একটা ফাংশনের মাধ্যমেও হতে পারে, যে আমার ট্রাই ব্লকের মধ্যে একটা ফাংশন আমি কল করেছি, ফাংশনটার ভিতরে হচ্ছে একটা অ্যানোমালিস হয়েছে বা একটা এক্সেপশন হয়েছে, কিন্তু সেখানে হয়তো কোনো ধরনের ট্রাই ব্লকের মধ্যে ফাংশনটা নাই, মানে ফাংশনটার ডেফিনেশনটা কোনো ট্রাই ব্লকের মধ্যে নাই, কিন্তু ফাংশনটা যেখান থেকে কল হচ্ছে সেটা ট্রাই ব্লকের মধ্যে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে এক্সেপশন কাজ করবে বা
এক্সেপশনটা কট হবে। So if you throw an exception for which there is no applicable catch statement, an abnormal program termination may occur. আচ্ছা, সো যেটা প্রথমে বললাম আবারও, যে আমি ক্যাচ স্টেটমেন্ট লিখেছি, ট্রাই স্টেটমেন্ট লিখেছি, কিন্তু আমার ট্রাই স্টেটমেন্টের এগেইনস্টে যেই এক্সেপশনটা অকার করেছে তার করসপন্ডিং কোনো ক্যাচ স্টেটমেন্ট দেয়া নাই। ঠিক আছে, ট্রাইয়ের এগেইনস্টে আমি বেশ কয়েকটা এক্সেপশন ক্যাচ স্টেটমেন্ট দিয়েছি যে কি কি পসিবল এক্সেপশন হতে পারে, বাট এই মুহূর্তে যে এক্সেপশনটা হয়েছে সেটার জন্য কোনো কিছু ডিফাইন করা নাই। তো সেক্ষেত্রে কিন্তু যদিও আমার ট্রাই ব্লক, ক্যাচ ব্লক সবই আছে, কিন্তু তারপরেও প্রোগ্রাম টার্মিনেট করবে অ্যাবনর্মালি। সো এখানে হচ্ছে একটা এক্সেপশন হ্যান্ডলিং একটা স্যাম্পল কোড দেয়া আছে, এটাকে একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা এটাকে কোডে দেখার চেষ্টা করব। সো ফর এক্সাম্পল আমার হচ্ছে একটা, এটা তো সিম্পল সি আউট স্টেটমেন্ট, দেন এই যে ট্রাই। ওকে, সো আমি একটা ট্রাই ব্লক ডিফাইন করার চেষ্টা করতেছি। সো এইখানে জাস্ট একটা প্রিন্ট স্টেটমেন্ট, দেন থ্রো। ঠিক আছে, সো এইটা আমার প্রোগ্রাম থেকে, মানে নর্মাল প্রোগ্রাম এক্সিকিউশন ফ্লো থেকে কোনো ধরনের এরর তৈরি হয় নাই, আমি নিজে একটা এক্সেপশন অ্যাকচুয়ালি থ্রো করলাম। মানে আমি বললাম যে এই মুহূর্তে এখানে একটা এরর হয়েছে, সো এক্সেপশনটাকে আমি থ্রো করতে পারি চাইলে যে কোনো মোমেন্টে, বা ইউজার ডিফাইন্ড এক্সেপশন হিসেবে আমি এক্সেপশন থ্রো করতে পারি ইউজিং দ্য কিওয়ার্ড থ্রো। ঠিক আছে, সো আমি বললাম যে এখন একটা এক্সেপশন থ্রো হয়েছে, তুমি এক্সেপশন থ্রো করো। সো সে একটা এক্সেপশন থ্রো করলো উইথ এ পার্টিকুলার ভ্যালু। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা ইন্টিজার ভ্যালু 100 দিয়ে সে হচ্ছে এক্সেপশনটাকে থ্রো করেছে, এবং তার পরবর্তীতে আরেকটা স্টেটমেন্ট আছে এখানে সি আউট স্টিল ইনসাইড ট্রাই। ওকে, সে এখনো ট্রাই এর ভিতরে আছে, এরকম একটা স্টেটমেন্ট আমি এখানে আবার প্রিন্ট করার চেষ্টা করতেছি। এন্ড দেন এটা আমার ট্রাই ব্লকে শেষ। ওকে, সো দ্য ট্রাই ব্লক ইন্ডস হিয়ার। দেন হচ্ছে আমার একে একে ক্যাচ ব্লক। সো এইখানে আমি সিম্পলিসিটির জন্য জাস্ট একটাই ক্যাচ ব্লক রেখেছি। সো ক্যাচ, তার ভিতরে যে এটা যেহেতু বলছিলাম একটা ফাংশনের মতো, সে হচ্ছে একটা আর্গুমেন্ট এক্সপেক্ট করে। সো এই মুহূর্তে আমার এখানে যেহেতু আমি একটা ইন্টিজার ভ্যালু দিয়ে হচ্ছে এক্সেপশনটাকে থ্রো করেছি, 100 দিয়ে এক্সেপশনটা থ্রো করেছি, তার মানে হচ্ছে এই এক্সেপশনটাকে ক্যাচ করতে পারবো আমি একটা ইন্টিজার ভ্যালু দিয়ে। ওকে, সো এটা জাস্ট আর্গুমেন্ট হিসেবে বা প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার ভ্যালু সে এক্সপেক্ট করতেছে, আর তার আর্গুমেন্ট হিসেবে আমি পাঠাচ্ছি হচ্ছে 100 কে। ওকে, সো ইন্টিজার আই এরকম সে একটা প্যারামিটার এক্সপেক্ট করে, আর্গুমেন্ট এক্সপেক্ট করে এই পার্টিকুলার ক্যাচ ব্লকটা। সো এটা যদি সে পায়, একটা ইন্টিজার ভ্যালু যদি পায় প্যারামিটার হিসেবে, তাহলেই আমার এই ক্যাচ স্টেটমেন্ট বা ক্যাচ ব্লকটা কাজ করবে। ওকে, সো এখন দেখি এটার ভিতরে কি ডিফাইন করা আছে। সো সি আউট কট অ্যান এক্সেপশন সামথিং ব্লা ব্লা ব্লা, সি আউট আই এর ভ্যালুটা আমি হচ্ছে প্রিন্ট করার চেষ্টা করতেছি। ওকে, আর ফাইনালি সি আউট ইন্ড, দেন রিটার্ন 0। ওকে, সো এই পার্টিকুলার প্রোগ্রামটাকে আমি জাস্ট এখন একটু রান করব, এবং কি কি ঘটনা এখানে ঘটতেছে সেটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এটা যদি রান করি তাহলে আউটপুটটা কি আসতে পারে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, জাস্ট আমরা এখন দেখব। সো ইনসাইড ট্রাই ব্লক, ইনসাইড ট্রাই ব্লক এই স্টার্ট ইনসার্ট ট্রাই ব্লক, দেন এখান থেকে সে এইখানে চলে আসছে কট অ্যান এক্সেপশন ভ্যালু ইজ, সে তখন আই এর ভ্যালুটা প্রিন্ট করছে 100 এরকম সামথিং। সো এটাকে জাস্ট রান করার চেষ্টা করি, তাহলে হয়তো কিছুটা আইডিয়া পাওয়া যাবে যে আমরা কি নিয়ে কথা বলছি, কিভাবে জিনিসটা কাজ করছে। সো প্রোগ্রাম জিরো ওয়ার্নিং, জিরো এরর, বাট যখন রান করতেছি, ওকে, সো প্রোগ্রামটা যখন রান করেছি তখন সে এরকম কিছু সিকোয়েন্স অফ স্টেটমেন্ট আমাকে প্রিন্ট করেছে। সো কি কি ঘটনা এখানে সে ঘটিয়েছে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট স্টেটমেন্ট যেটা প্রিন্ট করেছে স্টার্ট। সো ফার্স্ট সি আউট স্যার স্টেটমেন্ট স্ক্রিন দেখা যাচ্ছে না তো স্যার, আপনার কোড ব্লকসের। কোড বক্স উইন্ডো হ্যালো দেখাচ্ছে স্যার, না ওকে, বাট ওয়াই? এখন দেখা যাচ্ছে, এখন কি দেখা যাচ্ছে?
জি স্যার, হ্যাঁ। ওকে ওকে আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছিলাম, তারপর কেন হলো না বুঝলাম না। আচ্ছা, ব্ল্যাক উইন্ডোটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে ফাইন। সো আমরা এখন একটু খেয়াল করি তাহলে। আমি মেইন ফাংশনের ভিতরে ফার্স্ট হচ্ছে স্টার্ট, সরি মানে সি আউট করেছি স্টার্ট। সো সেই স্টার্টটাকে সে প্রিন্ট করেছে। তারপরে আমি চলে আসছি ট্রাই ব্লকে। ওকে, আমার এখানে ট্রাই ব্লকের ভিতরে এসে সে আবার একটা সি আউট করেছে ইনসাইড ট্রাই ব্লক। সো ইনসাইড ট্রাই ব্লক সে এটাকেও প্রিন্ট করেছে। তারপরে একটা থ্রো স্টেটমেন্ট ছিল যেখানে মূলত আমার এক্সেপশনটা আমি ম্যানুয়ালি অ্যাকচুয়ালি একটা এক্সেপশন তৈরি করেছি এবং সেটাকে থ্রো করেছি। তারপরে সি আউট করেছি স্টিল ইনসাইড ট্রাই। এখন খেয়াল করে দেখেন আমাদের এই পুরো প্রোগ্রামটা যে প্রিন্ট করেছে এখানে কিন্তু স্টিল ইনসাইড ট্রাই এরকম কোনো কিছু নাই। ঠিক আছে, স্টার্ট আছে, ইনসাইড ট্রাই ব্লক আছে, তারপরে সে প্রিন্ট করেছে কট অ্যান্ড এক্সেপশন, তারপরে ইন্ড। ওকে, তারপরে তো প্রসেস রিটার্ন করে ফেললো। সো অ্যাকচুয়ালি এই লাইনটাকে সে প্রিন্ট করতে পারে না। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি কখনো কোনো এক্সেপশন যদি হয়, ঠিক আছে, আমি এক্সেপশন হ্যান্ডলিং করসপন্ডিং এক্সেপশন হ্যান্ডলিং ক্যাচে ব্লকে চলে যাচ্ছি। সুতরাং এক্সেপশন যখনই হলো তারপরে সাবসিকুয়েন্টলি ওই পার্টিকুলার ব্লকে যত কোড আছে কিচ্ছু এক্সিকিউশন হবে না। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমার প্রবলেমটা তো হয়েছে এই লাইনটাতে। ঠিক আছে, এই লাইনটাতে আমার প্রোগ্রাম এক্সিকিউট করতে গিয়ে প্রবলেম হয়েছে। ওকে, সো এইখানে প্রোগ্রাম অ্যাবনর্মালি টার্মিনেট করে ফেলার কথা। ঠিক আছে, বাট অ্যাবনর্মালি সে যাতে টার্মিনেট করতে না পারে সেটার জন্য হচ্ছে আমি কিছু প্রসেসিং করছি। ঠিক আছে, যেটা হচ্ছে ক্যাচ ব্লকে, তার মানে সে এখান থেকে সাথে সাথে ট্রান্সফার করে দিচ্ছে প্রোগ্রামের এক্সিকিউশন ফ্লোটাকে এইখানে। সুতরাং এর পরে যা কিছু আছে আর কিছু অ্যাকচুয়ালি এক্সিকিউশন করা পসিবল না, বা মানে এক্সিকিউশন হয় না। স্যার ওই থ্রো লাইনটায় কি প্রবলেম হয়েছে স্যার, বুঝিনি স্যার। থ্রো লাইনটাতে এইখানে কোনো প্রবলেম হয়নি। এইখানে আমরা যেটা বলেছি, এখানে এই জিনিসটা আমরা নিজেরা তৈরি করেছি। আমরা এর আগে বলেছিলাম যে সরি, এক্সেপশন যদি হয় বা এক্সেপশনাল কন্ডিশন আমরা তিন ভাবে হচ্ছে সরি জাস্ট মিনিট। সো এক্সেপশনাল কন্ডিশনটাকে হচ্ছে আমরা তিনটা কিওয়ার্ডের মাধ্যমে প্রসেস করি। একটা হচ্ছে কি ট্রাই, যেখানে হচ্ছে আমার এররনিয়াস কন্ডিশন হতে পারে বলে আমি মনে করি, সেখানে হচ্ছে আমরা ওই কোডটাকে রাখি। আর সেখানে যদি প্রবলেমটা হয় তাহলে সেটাকে আমরা থ্রো করি হচ্ছে থ্রো কিওয়ার্ডের মাধ্যমে। ঠিক আছে, সো এই থ্রো কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমার এখানে যেটা ওই একটু আগে যে এক্সাম্পলটা দেখাইছিলাম যে ডিভাইড বাই 0। ঠিক আছে, সো এটাও একই রকম ভাবে আমার ট্রাই ব্লকের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, সো ট্রাই ব্লকের মধ্যে যদি সে থাকে তাহলে তখন আর আমাকে আলাদাভাবে থ্রো করা লাগবে না। বাট আমরা যখন নিজেরা কোনো কিছু যদি এক্সেপশন যদি থ্রো করতে চাই তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে থ্রো কিওয়ার্ড। ঠিক আছে, সিস্টেম থেকে যদি কোনো এক্সেপশন যদি মানে অটোমেটিক্যালি যদি থ্রো হয় সেটার জন্য আমাকে আর নিজে থেকে এক্সেপশন থ্রো করতে হবে না, কেননা সিস্টেম অলরেডি এক্সেপশন থ্রো করে ফেলেছে। ঠিক আছে, যেমন ডিভাইড বাই 0 এক্সেপশনটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। ডিভাইড বাই 0 এক্সেপশনটা যখন হয়েছে এটা কিন্তু আমাকে থ্রো করতে হচ্ছে না, সিস্টেম সেটা অলরেডি থ্রো করে ফেলেছে। কেননা একটা অ্যাবনর্মাল কন্ডিশন বা একটা অ্যাবনর্মাল স্টেটমেন্ট অলরেডি সিস্টেম এক্সিকিউশন করে ফেলছে। ঠিক আছে, সো সে যেহেতু এটা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারে না স্টেটমেন্টটাকে, সাথে সাথে সে এক্সেপশনটা থ্রো করে ফেলেছে। সো আমরা কি করতেছি, সেই কারণ থেকে প্রোগ্রামটা যাতে অ্যাবনর্মালি যাতে টার্মিনেট যাতে না করে সেজন্য সেটা প্রসেসিং দিচ্ছি, যেটা হচ্ছে ক্যাচ ব্লকের মধ্যে। ঠিক আছে, আর আমরা নিজেরা যদি, ঠিক আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এরোনিয়াস কন্ডিশন নিয়ে কাজ করতে পারি যেটা সিস্টেমের মধ্যে পড়ছে না, সিস্টেমের বাইরেও সেটা হতে পারে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা কিভাবে এক্সেপশনটা থ্রো করতে পারি, যেমন এখানে এই পার্টিকুলার কেসটা যে আমরা চাচ্ছি এখানে একটা এক্সেপশন থ্রো হোক। ঠিক আছে, মানে আমরা জাস্ট এক্সাম্পল সিনারিওটা বোঝার জন্য এখানে একটা এক্সেপশন থ্রো করলাম ম্যানুয়ালি। ঠিক আছে, এটা সিস্টেম কিন্তু কোনো এক্সেপশন থ্রো করে নাই, কেননা এখানে এরোনিয়াস কোনো কোড কিছু আমরা এক্সিকিউশন
করি নাই, বাট আমরা চাচ্ছি যে এক্সেপশনটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য ম্যানুয়ালি একটা এক্সেপশন থ্রো করার জন্য। সো সেজন্য আমরা ব্যবহার করেছি থ্রো কিওয়ার্ডটাকে, যেটা দিয়ে হচ্ছে আমরা এক্সেপশন থ্রো করতে পারি। ওকে, সো থ্রো এর সাথে আমি এখানে একটা ভ্যালু পাস করলাম, ঠিক আছে, যে 100 এরকম একটা ভ্যালু সে পাস করলো। সো এইটা আমার হ্যান্ডলিং এর জন্য যেহেতু থ্রো করেছি তার মানে একটা এক্সেপশন হয়েছে। সো এইখানে আরেকটু কাজ করার জন্য, আরেকটু বোঝার জন্য আমি এটাকে ফর এক্সাম্পল বিএল, ওকে, আরেকটু চেঞ্জ করে দিলাম, তাহলে হয়তো আরেকটু বোঝা যাবে যে কি ঘটনা বোঝানোর চেষ্টা করছি। সো এখন খেয়াল করে দেখেন, সে একটা ইন্টিজার ভ্যালু থ্রো করতেছে, মানে একটা এক্সেপশন থ্রো করতেছে, যেটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু হচ্ছে সে এক্সপেক্ট করতেছে, বা একটা ইন্টিজার টাইপের এক্সেপশন সে থ্রো করছে। এটাকে আরো ভালোভাবে বললে বলা যায় যে একটা ইন্টিজার টাইপের এক্সেপশন সে থ্রো করছে। আর আমি ক্যাচ করার চেষ্টা করছি একটা ডাবল টাইপের এক্সেপশন। সো এখন প্রোগ্রামটাকে একটু রান করার চেষ্টা করি। সবাই কি দেখতে পাচ্ছি জি স্যার। কি ঘটনাটা ঘটেছে? প্রোগ্রাম কিন্তু এখনো কিন্তু অ্যাবনরমালি কিন্তু টার্মিনেট করেছে, এক্সেপশনটা কিন্তু সে হ্যান্ডেল করতে পারে নাই। ঠিক আছে, যে আমার কাছে চলে আসছে, এই যে দিস, এখানে ব্ল্যাক উইন্ডোতে দেখেন, দিস অ্যাপ্লিকেশন হ্যাজ রিকোয়েস্টেড দ্য রান টাইম টু টার্মিনেট ইট ইন অ্যান আনইউজুয়াল ওয়ে, প্লিজ কন্ট্যাক্ট দ্য অ্যাপ্লিকেশন সাপোর্ট টিম ফর মোর ইনফরমেশন সামথিং সামথিং দিয়ে সে কিন্তু প্রোগ্রাম থেকে টার্মিনেট করে বের হয়ে চলে আসছে। ঠিক আছে, এবং আমাকে একটা এররও দিয়ে দিছে যে তুমি এটা আসলে সলিউশনটা এইখানে নাই উইন্ডোজের কাছে, সো এটা তোমাকে টার্মিনেট করতে হচ্ছে। সো ক্লোজ প্রোগ্রাম। আমার কিন্তু সে প্রোগ্রামটাকে কিন্তু এরপরে আমি যেই ক্যাচ ব্লক টক এখানে অনেক কিছু দিয়েছিলাম, কোনো কিছুই কিন্তু সে অ্যাকচুয়ালি কাজ করতে পারে নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে যেই টাইপের এক্সেপশনটা হয়েছে, যেই টাইপের এক্সেপশনটা আমি থ্রো করেছি, সেই টাইপের কোনো ক্যাচ এইখানে নাই। ঠিক আছে, মানে কোনো ধরনের হ্যান্ডলিং প্রসিডিওর এখানে নাই, যার জন্য প্রোগ্রামটা আবারও এক্সেপশনালি অ্যাবনরমালি টার্মিনেট করেছে। সো এখানে আবার আরেকটু এটার সাথে দেই, সাপোজ প্রথমে তো একটা ডাবল আছেই, এখানে আমি আবার আগে যেটা ছিল ইন্টিজার টাইপের সে প্যারামিটার দিয়ে কাজটা করার চেষ্টা করতেছে। সো এটাকে আমি এখন আবার রান করার চেষ্টা করি। সো কোন জিরো এরর, জিরো ওয়ার্নিং, এখন রান করার চেষ্টা করছি। সো এখন দেখেন আবার কিন্তু প্রোগ্রামটা খুব সুন্দরভাবে রান করছে। সুন্দরভাবে বলতে এক্সেপশন কিন্তু থ্রু হয়েছে। ঠিক আছে, এক্সেপশন থ্রু হয়েছে। সো স্টিল ইনসাইড ট্রাই, এটা কিন্তু সে প্রিন্ট করতে পারে নাই, তার মানে এক্সেপশন আমার থ্রু হয়েছে। এখন চলে আসি যে কিসের মধ্যে সে এইটাকে কিন্তু প্রসেস করে, আচ্ছা এখানে একটু চেঞ্জ করা উচিত ছিল। যাই হোক, একটু আগে আমরা দেখছিলাম যে সে এটার জন্য কিন্তু প্রসেস করতে পারছে না, এখন প্রসেস করতে পারছে। তার কারণ হচ্ছে এখানে ইন্টিজার টাইপের একটা এক্সেপশন আমরা ক্যাচ করেছি, বা ক্যাচ করার জন্য যে প্রসিডিওর সেটা এখানে লিখেছি। সো তার সাপেক্ষে আমাদের দেখেন কট ইনসাইড এক্সেপশন ভ্যালু ইজ 100, এই যে আই এর ভ্যালুটা আমি প্যারামিটারের মধ্যে দিয়ে যেটা পাস করেছি, যেটা মূলত হচ্ছে এই ভ্যালুটা। সো এই ভ্যালুটা আমি যেটা পাস করেছি সে আই এর মধ্যে দিয়ে সেটাকে অ্যাকচুয়ালি আমার আর্গুমেন্ট হিসেবে পাস করে দিয়েছে। ঠিক আছে, সো এইটাকে সে প্রিন্ট করেছে। দেন ফাইনালি ক্যাচের পরে যে স্টেটমেন্টটা আছে, ক্যাচ স্টেটমেন্টটা কিন্তু এখানে শেষ। ওকে, সো ক্যাচ স্টেটমেন্টের এক্সিকিউশনটা শেষ হওয়ার পরে ফাইনালি তারপরে যে স্টেটমেন্টটা আছে সেগুলোকে সে প্রিন্ট করেছে। বাট প্রথম কেসে যখন আমাদের এটা ছিল না, ঠিক আছে, এটা ছিল না, এখনো কিন্তু আমাদের একটা সি আউট ইন্ড আছে। এখন খেয়াল করে দেখি আবারও যে এটাকে সে প্রিন্ট করেছে কিনা। অ্যাকচুয়ালি প্রিন্ট করে না, আমরা তখন দেখছিলাম যে সে কিছুই প্রিন্ট করতে পারে নাই। সো সে টার্মিনেট করে ফেলতেছে। সো স্টার্ট ইনসাইড ট্রাই ব্লক, তারপরে কিন্তু আর কিছু করতে পারে নাই। সো টার্মিনেট কল্ড আফটার থ্রোয়িং অ্যান ইনস্ট্যান্স অফ ইন্ট, মানে ইন্টিজার টাইপের একটা এক্সেপশন সে থ্রো করেছে, কিন্তু তারপরে সে কোনো প্রসেসিং আর করতে পারে নাই, এই জন্য সে বের হয়ে চলে আসছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এক্সেপশন কিভাবে হতে পারে, এক্সেপশন যদি আমরা থ্রো করি তাহলে কিভাবে সাধারণত থ্রো করি, আর তার হ্যান্ডলিং প্রসিডিউরটা বা ক্যাচের মাধ্যমে কিভাবে সেই হ্যান্ডলিংটা করে থাকি। আচ্ছা,
স্যার So নরমালি একটা মানে ক্যাচ হুম, প্রসেস হওয়ার পর স্যার যখন মানে থ্রো করা হয় আর কি, তো হুম, থ্রো হুম, এর হুম। পরের লাইনটা কি এক্সিকিউট হয় না? মানে হচ্ছে ট্রাই এর ভেতরে থ্রো এর পর থেকে ট্রাই এর ভিতরে হ্যাঁ, থ্রো যখনই পাচ্ছে সে, থ্রো পাচ্ছে মানে কি একটা এক্সেপশন হলো, ঠিক আছে? এই লাইনটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সেপশন অকারিং লাইন, ঠিক আছে? ঠিক যেভাবে আমরা ওইখানে লিখছিলাম ওই যে রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই আই বা 0, এই যে লাইনটা, ঠিক আছে? এই লাইনটাও একটা এক্সেপশন থ্রো করছে, ঠিক আছে? এই লাইনটার জন্য আমার সিস্টেমের মধ্যেই এক্সেপশন ডিফাইন করা আছে, যে এটা ডিভাইড বাই 0 এক্সেপশন, যেটা আমরা পরবর্তী ইয়েতে পাবো বা নেক্সট ক্লাসে হয়তো পাবো, যে বিভিন্ন ধরনের এক্সেপশন আছে, ঠিক আছে? সো এটা সিস্টেম ডিফাইন করাই আছে, যার জন্য এইটা মানে সিস্টেমের মধ্যে এরকম সিচুয়েশন যদি হয় সাথে সাথে যে এক্সেপশন থ্রো করে দেবে, এটা আমাকে আর লিখতে হবে না যে এটার জন্য এক্সেপশন থ্রো করো, ঠিক আছে? আর আমাদের যে কোডটা আমরা এখানে দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে, সো এখানে কিন্তু কোনো এরোনিয়াস স্টেটমেন্ট নাই যেটার জন্য এক্সেপশন হতে পারে, তাই না? জি স্যার, তাহলে থ্রো করতেছি কেন আমরা স্যার? এইটা থ্রো করতেছি হচ্ছে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, ও ঠিক আচ্ছা আছে? স্যার, এটাই এটা হচ্ছে জাস্ট কনফিউশন ছিল। আপনাদেরকে বোঝানোর জন্য। এইটা যে এক্সেপশন কিভাবে হ্যান্ডলিং হয় সেটা বোঝানোর জন্য হচ্ছে জাস্ট একটা এক্সেপশন থ্রো করেছি। থ্রো কিওয়ার্ডটাকে কিভাবে ব্যবহার করব সেটা বোঝানোর জন্য জাস্ট এই স্টেটমেন্টটা ব্যবহার করেছি, ওকে? সো এখানে এমনিতে জি কোনো স্যার। ধরনের এররনিয়াস কোনো কোড নাই, ঠিক আছে? যেখানে এরর প্রডিউস হতে পারে এই জাতীয় কোনো কোড নাই। বাট একটা এক্সাম্পল কোড যদি আমরা যদি একটা এক্সেপশন যদি থ্রো করতে চাই, সেটা কিভাবে থ্রো করতে পারি, সেটার প্রসেসিংটা কিভাবে হবে, সেই জিনিসটা দেখানোর জন্য হচ্ছে এখানে একটা এক্সেপশন ম্যানুয়ালি আমি ক্রিয়েট করেছি। সিস্টেম ডিফাইন যে এক্সেপশন গুলো আছে বা ডিভাইড গেট জিরো, সেগুলোর জন্য আরো বিভিন্ন ধরনের ইয়ে আছে, যার জন্য এগুলো আমি একদম ইনিশিয়ালি আনি নাই। জাস্ট একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি যে এক্সেপশনটা কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো, ট্রাই ব্লকটা কিভাবে কাজ করবে, ক্যাচ ব্লকটা কিভাবে কাজ করবে, একাধিক ক্যাচ ব্লক যদি থাকে কিভাবে কাজ করবে, আর থ্রো কিওয়ার্ডটা কিভাবে কাজ করবে। স্যার এখানে থ্রো এর সাথে যে ভ্যালুটা দিচ্ছি স্যার, সেটার কাজটা কি এক্স্যাক্টলি এই ভ্যালু? এইটাই হচ্ছে এই যে এইখানটায়, মানে কোন এখান ক্যাচ এক্সিকিউট হবে কোন স্যার? ক্যাচটা এক্সিকিউট হবে, এক্স্যাক্টলি কোন ক্যাচটা এক্সিকিউট হবে সেটা হচ্ছে এই থ্রো এর সাথে। এখানে মূলত হচ্ছে একটা পার্টিকুলার প্যারা আর্গুমেন্ট আমরা আসলে তার সাথে পাস করছি। থ্রো এর পরে যে জিনিসটা দিচ্ছি সেটা মূলত হচ্ছে একটা আর্গুমেন্ট, যে আর্গুমেন্টটা আমি ম্যাচ করব হচ্ছে ক্যাচ ব্লকের সাথে। ক্যাচ ব্লকের যে প্যারামিটার আছে তার সাথে হচ্ছে ওই আর্গুমেন্টের ভ্যালুটা আমি ম্যাচ করার চেষ্টা করব, যেটা দেখে আমি বুঝতে পারবো কোন ক্যাচটা অ্যাকচুয়ালি এক্সিকিউশন হবে। যেমন একটু আগে যেটা দেখাইছিলাম যে একটা ডাবলের জন্য আছে আর একটা হচ্ছে ইন্টিজারের জন্য আছে, ঠিক আছে? সো তাহলে এখন আমার কি ডাবলেরটা ব্যবহৃত হবে না ইন্টিজারেরটা ব্যবহৃত হবে যখন এখানে থ্রু হলো, ঠিক আছে? সো এখানে সে ফার্স্টে এসে দেখলো যে ডাবল, সো এখানে সে ভ্যালু পেলো হচ্ছে ইন্টিজার, ডেফিনেটলি এটার জন্য সে অ্যাপ্লিকেবল না। সো তখন কিন্তু এক্সেপশনটা এখনো স্টিল একটা এক্সেপশন আকারে রয়ে গেছে, হ্যান্ডলিং কিন্তু আমি পাই নাই। সো তারপরে এসে সেকেন্ড যে ক্যাচটা সেখানে এসে আমি পেলাম যে হ্যাঁ, একটা ইন্টিজার টাইপের এক্সেপশন যদি অকার করে তার করেসপন্ডিং ক্যাচ স্টেটমেন্ট এখানে দেয়া আছে বা ক্যাচ ব্লক দেয়া আছে, তখন সে হচ্ছে এক্সেপশনটার জন্য সে এইখানে চলে আসবে, এই স্টেটমেন্টগুলোকে এক্সিকিউশন করবে, সে আর অ্যাবনরমালি প্রোগ্রামটাকে টার্মিনেট করবে না, ঠিক আছে? এখন এটা যদি না থাকতো, যেমন এটা আমরা দেখাইছি যে এটা যদি না থাকে তাহলেও কিন্তু প্রোগ্রামটা টার্মিনেট করে। যদিও আমার সিস্টেম ট্রাই ব্লকের মধ্যে আছে, কিছু ক্যাচ ব্লকও ডিফাইন করা আছে, বাট হ্যান্ডলিং প্রপার হ্যান্ডলিং প্রসিডিউরটা নাই। সো সেক্ষেত্রেও প্রোগ্রামটা টার্মিনেট করবে, ঠিক আছে? জি স্যার। সো আই হোপ আমরা বেসিক যে ইনফরমেশনটুকু সেটুকু বুঝতে পেরেছি। সো এটা আমরা জাস্ট এক্সিকিউশন করছিলাম যে কিভাবে ঘটনাটা ঘটতে পারে। সো এটা সাপেক্ষেই হচ্ছে এইখানকার এই বর্ণনাটুকু, ঠিক আছে? সো দেয়ার ইজ এ ট্রাই ব্লক আমাদের আগের কোডটার মধ্যে, আমার মনে হয় এটা এখন আর আমার বলা লাগবে না, আমরা অলরেডি কোডটা এক্সিকিউশন করে এই অংশগুলো বর্ণনা করেছি। সো এই ট্রাই ব্লকটা কি কাজ করতেছে, থ্রো ব্লকটা কি কাজ করতেছে সেটা আমরা এখানে আসলে বলার চেষ্টা করতেছি। সো দেয়ার ইজ এ ট্রাই ব্লক containing 3 statements and a catch statement that process an integer exception. ওকে, সো একটা ইন্টিজার এক্সেপশনের জন্য আমার ওই করসপন্ডিং কোডটা। সো উইদিন দ্য ট্রাই ব্লক only
two of the three statements will execute. The first cout statement and the throw. ঠিক আছে, ওই যে পরের যে cout স্টেটমেন্টটা সেটার এক্সিকিউশন করতে পারে না, সেটা আমরা অলরেডি কোডের মাধ্যমে দেখে আসছি, কেননা তার আগেই এক্সেপশনটা থ্রো হয়ে যাচ্ছে। So once the exception has been thrown, control passes to the catch expression and the try block is terminated. Okay, so try blockটা সাথে সাথে টার্মিনেট করে ফেলতেছে, যার জন্য পরবর্তী স্টেটমেন্টটা ক্যাচ ব্লক এক্সিকিউশন হওয়ার পরেও আর অ্যাকচুয়ালি এক্সিকিউশন হয় না। So that is, the catch is not called, rather program execution is transferred to it. ঠিক আছে, মানে এটা দ্বারা যে কথাটা বোঝানোর চেষ্টা করতেছি যে ট্রাই ব্লক যখনই হচ্ছে কোনো একটা এক্সেপশন পায়, এক্সেপশনটা সাথে সাথে হচ্ছে ক্যাচ ব্লকের কাছে ট্রান্সফার হয়ে যায়, এক্সিকিউশনটা প্রোগ্রাম এক্সিকিউশনটা ট্রান্সফার হয়ে যায়। মানে ওইখান থেকে আমি ক্যাচ ব্লককে বা ক্যাচ ফাংশনকে কল করছি, ব্যাপারটা যেন এরকম ভাবে চিন্তা না করি। ঠিক আছে, সে ওই ট্রাই ব্লক থেকে সাথে সাথে বের হয়ে চলে আসে। ঠিক আছে, প্রোগ্রাম ট্রান্সফারটার সাথে সাথে ক্যাচ ব্লকের কাছে চলে আসে, যদি কোনোটাকে খুঁজে পায় করসপন্ডিং ক্যাচ, তাহলে ওইটাকে এক্সিকিউশন করে, না হলে অ্যাবনরমালি টার্মিনেট করে। So thus in the previous example, the cout statement following the throw will never execute, এবং আমরা দেখেছি সেটা এক্সিকিউশন হয়নি। ঠিক আছে, so usually the code within a catch statement attempts to remedy an error by taking appropriate action. ঠিক আছে, সো যেটা আমরা এতক্ষণ পর্যন্ত বলার চেষ্টা করছি যে এক্সেপশন হতে পারে, এরকম কোডটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি প্রসেস করার জন্য হচ্ছে আমাদের এই ওভারঅল এক্সেপশন হ্যান্ডলিং প্রসিডিউরটা। So if the error can be fixed, execution will continue with the statements following the catch. Okay. However, often an error cannot be fixed and a catch block will terminate the program with a call to exit or abort. Yes, so সবসময় যে আমরা প্রোগ্রামকে বা প্রবলেমকে হ্যান্ডেল করতে পারবো বা ফিক্স করতে পারবো এরকমও না, আমি হ্যান্ডেল করতে পারবো, হয়তো ফিক্স করতে পারবো না। সো যদি ফিক্স করতে যদি না পারি, তাহলে হচ্ছে এক্সিট বা অ্যাবর্ট এই টাইপের হয়তো ফাংশনকে কল করে প্রোগ্রামটাকে সেফলি টার্মিনেট করব। সো এটাকে আমরা বলি হচ্ছে সেফলি টার্মিনেট। ঠিক আছে, and the type of exception must match the type specified in a catch statement. So এটা আমরা অলরেডি দেখছি, দুটো টাইপ দিয়ে, যে ডাবল একটা টাইপ দিয়েছি আর একটা হচ্ছে ইন্টিজার। সো ডাবলের জন্য সে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচ করে নাই, ইন্টিজারের জন্য সে ম্যাচ করছে। ঠিক আছে, সো যেটার সাথে ম্যাচ করবে তার করসপন্ডিং ক্যাচ স্টেটমেন্ট গুলো এক্সিকিউশন হবে। সো মোটামুটি এটুক পর্যন্ত হচ্ছে আমরা আজকে রাখতে চাচ্ছি। সো এটার সাপেক্ষে আরেকটা এক্সাম্পল এখানে দেয়া আছে, যদি এই যে এক্সাম্পলটা যেটা ডাবল আই দিয়ে আমি দেখালাম, সো এটার জন্য অ্যাকচুয়ালি প্রোগ্রামটা আবারও অ্যাবনরমালি টার্মিনেট করবে। ঠিক আছে, সো এটাও কিন্তু অ্যাবনরমাল প্রোগ্রাম টার্মিনেশন হয়ে যাবে আর কি। সো এটুকু পর্যন্ত বা আমরা যতটুকু দেখেছি, কারো কোনো কোয়েশ্চেন কুইরিজ, এখনো কোনো ধরনের কনফিউশন আছে কিনা, যে আমরা কি করার চেষ্টা করতেছি, কেন এবার করার চেষ্টা করতেছি? No, sir. So hopefully no, right.